extra time. টোকিও অলিম্পিকে ইন্ডিয়ান হকির একটা পুনর্জাগরণ হয়েছে। ইন্ডিয়ান হকি শেষ চারে পৌঁছেছে, সেখান থেকে ব্রোঞ্জ পদক জিতেছে। তো যা হতো আর কি, আমরা আলোচনা করতাম যে ইন্ডিয়ান ফুটবল এবং ইন্ডিয়ান হকির আবার সুদিন কবে ফিরবে, এই নিয়ে আলোচনা চলতো আর কি। আমাদের ফুটবলটা ডেফিনেটলি ফার মোর কম্পিটিটিভ, আর এখানে তো 209টা দেশ খেলে, আর তার মধ্যে থেকে মোস্ট মানে 60% এটা হচ্ছে যে দি ওনলি স্পোর্ট আর নাম্বার ওয়ান স্পোর্ট। তো সেই জন্য কম্পিটিশনটা খুব টাফ, বাট ডেফিনেটলি আমাদের অবজেক্টিভ হচ্ছে টু কোয়ালিফাই ফর দ্য অলিম্পিক্স, টু কোয়ালিফাই ফর দ্য এশিয়ান গেমস। এশিয়ান গেমস অফকোর্স কোনো কোয়ালিফিকেশন নেই, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এশিয়ান কাপে আমরা রেগুলারলি উই মাস্ট কোয়ালিফাই। ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমরা করতে চাই, তবে হয়তো একটু সময় লাগবে। মোহনবাগান কত বছর খেলেছে আইএসএল, এবছর ইস্টবেঙ্গলও খেলেছে কত বছর। ইস্টবেঙ্গল এবারের সইটা নিয়ে একটা আপনি জানেন যে মানে এখনো অবধি একটা টানামানা চলছে আর কি। তো আপনার কি মনে হচ্ছে মানে এইটা মানে আপনারা কোনোভাবে কথা বলবেন, এর মধ্যে ইন্টারভিউ করবেন বা? না, এখানে ইন্টারভিউ করা খুব ডিফিকাল্ট, কারণ কি এটা একটা কন্ট্রাক্ট যেটা হয়েছে বিটুইন ইস্টবেঙ্গল অ্যান্ড ইনভেস্টার শ্রী সিমেন্ট, আর যে টার্ম শিট হয়েছে তখনও তো আমরা কেউ ইনভলভ ছিলাম না, ওটা ডাইরেক্টলি ওদের মধ্যে হয়েছে। তো এই ক্ষেত্রে ইন্টারফারেন্স করা সম্ভব না, বাট আমরা ডেফিনেটলি হোপ করছি যে এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাক এবং ইস্টবেঙ্গল, এসসি ইস্টবেঙ্গল আইএসএল খেলুক এবং সিএফএলও খেলুক। আমি শুনেছি যে আজকে বোধহয় এগ্রিমেন্টটা গেছে, এখন ফাইনাল এগ্রিমেন্টটা একটা দুটো ক্লজে বোধহয় কিছু ডিফারেন্সেস আছে, সেটা হোপফুলি সর্ট আউট যদি হয়ে যায় তাহলে খুব ভালো হতো। 2 ঘন্টায় ডেলিভারি, সুস্থ হন তাড়াতাড়ি, কোনো ওষুধ আর করবেন না মিস। ওষুধ চাই এক্ষুনি তো অ্যাপোলো 24/7 ডেলিভার করে আপনার পুরো প্রেসক্রিপশন মাত্র 2 ঘন্টায়। নমস্কার, আমি অনিলভ চট্টোপাধ্যায়, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। যে একটা বিষয় যে গত 10 বছর বা 15 বছর যদি ভারতীয় ফুটবলের একটা পরিসংখ্যান নেন, তাহলে কিন্তু বেশ কিছু ভালো দিক আমরা কিন্তু পেয়েছি। ধরুন আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়া থেকে আমাদের ভারতের মাটিতে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়েছে। তো এই সবটার সঙ্গে যে মানুষটা জড়িয়ে আছেন, কুশল দাস, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব। কুশল দাস সঙ্গে কথা হয়, টেলিফোনে কথা হয় অনেক সময়, কিন্তু কুশল দাস সঙ্গে একটা লম্বা ইন্টারভিউ আমার সবসময় মনে হয় যে, কারণ ইন্ডিয়ান ফুটবল কোন দিকে যাচ্ছে, কোন মানে কুশলদার যে প্ল্যানিংগুলো রয়েছে সেটা কতটা অ্যাচিভ করতে পারলেন বা কোন দিকে ইন্ডিয়ান ফুটবল যাচ্ছে, সেটা ডেফিনেটলি কুশলদার মুখ থেকে শুনতে পারলে আমার বারবার মনে হয় যে অনেক ভালো হয়। এবং আমরা যারা ফুটবল নিয়ে বেঁচে থাকি, বেসিক্যালি আমরা ফুটবল নিয়ে সারাদিন আমরা কাটাই, তাদের কাছে কুশলদার এই ভাবনাগুলো কোন দিকে এগোচ্ছি আমরা, সেটা একবার কুশলদার কাছ থেকে জেনে নেওয়াটা খুব জরুরি আমার মনে হয়। কুশলদার এসছেন কলকাতায় এই মুহূর্তে। কুশলদা, একটা এবারে টোকিও অলিম্পিকে একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে যে আমরা সবাই জানি যেটা হয়েছে যে টোকিও অলিম্পিকে ইন্ডিয়ান হকির একটা পুনর্জাগরণ হয়েছে। ইন্ডিয়ান হকি শেষ চারে পৌঁছেছে, সেখান থেকে ব্রোঞ্জ পদক জিতেছে। তো যা হতো আর কি, আমরা আলোচনা করতাম যে ইন্ডিয়ান ফুটবল এবং ইন্ডিয়ান হকির আবার সুদিন কবে ফিরবে, এই নিয়ে আলোচনা চলতো আর কি। তো ইন্ডিয়ান হকি একটা জায়গায় রিচ করলো, আবার ইন্ডিয়ান হকি অলিম্পিকে এবার একটা মেডেল পেয়ে আবার বলা হচ্ছে যে ইন্ডিয়ান হকির একটা পুনর্জন্ম হলো। ভারতীয় ফুটবলকে আমরা আবার ইন্টারন্যাশনাল স্টেজে, আবার অন্তত এশিয়ান স্টেজে ওই জায়গাটাতে আমরা আবার কবে দেখতে পাবো? দেখো, অ্যাকচুয়ালি কিন্তু ভারতীয় হকি বেশ কিছুদিন ধরেই উন্নতি হচ্ছে, এবং এই যে বিভিন্ন ওয়ার্ল্ড কাপ কিংবা এইসব হকি লিগসগুলিতে পারফরমেন্সটা ভালোই হচ্ছিল। তো আমি খুবই আশাবাদী ছিলাম যে একটা মেডেল পাবে, সেটার জন্য ডেফিনেটলি হকি ইন্ডিয়াকে আমরা ফার্স্ট অ্যাপ্রিসিয়েট যে হকি ইন্ডিয়া খুব ভালো কাজ করেছে, এবং যে মেডেলটা পেয়েছে এটা খুব একটা সারপ্রাইজিং কিছু না, এটা বেশ কিছুদিন ধরেই হচ্ছিল। আর ভারতীয় হকি তো একসময় অনেক ডিফারেন্ট লেভেলে ছিল। ইন্ডিয়ান ফুটবল কিন্তু ওই লেভেলে কোনোদিন যেতে পারিনি। আমরা মোটামুটি এশিয়ান লেভেলে গেছি, অলিম্পিক লেভেলে ওই মেলবার্নে 1956-এ, 48-এ, তারপরে 56-এ ভালো করেছিলাম, 52-তে খুব একটা ভালো করিনি। তো
যাই হোক, আমাদের ফুটবলটা ডেফিনেটলি ফার মোর কম্পিটিটিভ, আর এখানে তো 209টা দেশ খেলে, আর তার মধ্যে থেকে মোস্ট মানে 60% এটা হচ্ছে যে দি ওনলি স্পোর্ট আর নাম্বার ওয়ান স্পোর্ট। তো সেটার জন্য সেই জন্য কম্পিটিশনটা খুব টাফ, বাট ডেফিনেটলি আমাদের অবজেক্টিভ হচ্ছে টু কোয়ালিফাই ফর দ্য অলিম্পিক্স, টু কোয়ালিফাই ফর দ্য এশিয়ান গেমস। এশিয়ান গেমস অফকোর্স কোনো কোয়ালিফিকেশন নেই, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এশিয়ান কাপে আমরা রেগুলারলি উই মাস্ট কোয়ালিফাই। ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমরা করতে চাই, তবে হয়তো একটু সময় লাগবে, বাট এশিয়ান কাপে আমি খুব কনফিডেন্ট যে এবার আমরা কোয়ালিফাই করব, which I think is it will be quite a creditable performance. আমরা এই লেভেলটা যাচ্ছিলাম, ইনফ্যাক্ট আমরা কোয়ালিফাই করেছি এর মধ্যে রিসেন্ট পাস্টে। আমরা করেছি, আমরা দুবার কোয়ালিফাই করেছি, এবারও আমি কোয়াইট সার্টেন আমরা কোয়ালিফাই করব, আনলেস কিছু মানে সামাও মাঝে মাঝে তো স্পোর্টসে তো বলা যায় না, মাঝে মাঝে অনেক কিছুই হয়, তো বাট আই এম কোয়াইট কনফিডেন্ট। আমরা একটা সময় খুব প্রচুর এক্সিবিশন ম্যাচ খেলে আমরা ফিফা যে ক্যালেন্ডারের ডেটগুলোতে আমরা খেলছিলাম, যে ম্যাচগুলো খেলছিলাম বিভিন্ন দেশের সঙ্গে, সেটা একটু প্যান্ডেমিকের জন্য আপনি মনে হচ্ছে একটু আমরা হ্যাঁ নিশ্চয়ই আমরা তো এক্সপোজার যে ম্যাচগুলো হচ্ছিল সেই ম্যাচগুলো খানিকটা আমরা কম খেলতে পারছি এখন বোধহয়, সেটা ডেফিনেটলি হয়েছে। তাও যতদূর সম্ভব আমরা দুবাইতে গিয়ে দুটো ম্যাচ খেলেছি, তারপরে আবার প্যান্ডেমিকের জন্য অনেক কিছুই ক্যান্সেল হয়ে গেছে, এবং এবারও আমরা যে আমাদের ন্যাশনাল টিমটা এখন এখানে ট্রেনিং করছে কলকাতায়, আর এবারও আমরা প্রচুর চেষ্টা করেছিলাম কোনো কান্ট্রিকে ইন্ডিয়াতে ডাকা, কিংবা ইন্ডিয়া কোথাও যায় বা কোন ডিফারেন্ট কান্ট্রিতে গিয়ে যদি খেলতে পারে কোনো ইন্টারন্যাশনাল, বাট ইন্ডিয়ার এখন যা সিচুয়েশন, মানে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনালি ইন্ডিয়ান টিমগুলিকে খুব একটা ওরা উইদাউট আ কোয়ারেন্টাইন ওরা অ্যাকসেপ্ট করছে না। তো সেই জন্য আমাদের আর কোনো উপায় ছিল না। নেপাল ফর্চুনেটলি আমাদের একটা অফার দিয়েছিল যে উইদাউট কোয়ারেন্টাইন এসে দুটো ম্যাচ খেলার জন্য। তো ইন দ্য সার্কামস্টেন্স আমরা মালয়েশিয়াতেও চেষ্টা করেছি, ইভেন দুবাইতেও তো অ্যালাউড না এখন, মানে এখন রিসেন্টলি শুরু করেছে ওরা, বাট দ্যাট টু অনলি ফর রেসিডেন্টস, পিপল হু হ্যাভ রেসিডেন্ট পারমিটস ফর দুবাই। যে কোনো অন্য কেউ গেলে কোয়ারেন্টাইন করতে হচ্ছে। তো দুবাইতেও যেতে পারলাম না আমরা, নেপালের এই অফারটা আমরা অ্যাকসেপ্ট করেছি, অ্যান্ড হোপফুলি দুটো ম্যাচ এখন খেলবো। আর অক্টোবর মাসে 2 অক্টোবর থেকে 11 অক্টোবর স্যাফ, যেটা মলডিভসে, সেটা খেলবো আমরা। তো যদি আমরা ফাইনালে পৌঁছাই স্যাফের, তাহলে মোটামুটি আমরা 7টা ম্যাচ এই 2 মাসে আমরা খেলতে পারবো, উইচ ইজ কোয়াইট গুড, কারণ কি অবধ আমরা চাইছিলাম যে আর একটু বেটার টিমস যদি খেলতে পারি, বাট এই মুহূর্তে এটা ঠিক সম্ভব হচ্ছে না এই প্যান্ডেমিক সিচুয়েশন। কিন্তু মানে তবু একটা ইয়ে হচ্ছে, একটা ইন্ডিয়া টিম ন্যাশনাল টিমের স্পেশালি স্টি ম্যাচ কোচ হওয়ার পর পারফরমেন্স যে লেভেলে এক্সপেক্ট করা হয়েছিল আর কি, সেটা হয়তো ইন্ডিয়া টিম সেই লেভেলটা রিচ করতে পারছে না, সেটা নিয়ে স্টি ম্যাচের সমীকরণও চলছে খানিকটা। তো আপনি কীভাবে দেখছেন ব্যাপারটা? না, ডেফিনেটলি আমরা বাইল 2-1টা ভালো পারফরমেন্স হয়েছে। এরকম ওমানের সাথে প্রথম ম্যাচটা ইন্ডিয়া অ্যাকচুয়ালি জিতে যাওয়া উচিত ছিল, লাস্ট 3-4 মিনিটে 2টো গোল কনসিড করে হেরে গেল। আর ওমানকে যে হোল্ড করেছে সেটাও খুব ক্রেডিটেবল, বাট তারপরে বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে যে পারফরমেন্সটা হয়েছে সেটা ডেফিনেটলি খুব ডিসঅ্যাপয়েন্টিং। আর সেটা স্টিমাচ বুঝতে পেরেছে এবং জানে যে এটাকে ইমপ্রুভ করতে হবে। আগেন ও খুব একটা টিমের সাথে এখনও টাইম পাইনি, কিছু ম্যাচ খেলেছে, তারপরে আবার প্যান্ডেমিক হয়ে গেছে, কখনো কিছু খেলতে পারিনি। তারপরে আমরা গিয়ে ওই জুন মাসে যে আমরা গেলাম, মে মাসে বোধহয় কাতারে গেলাম, সেটা তো একদম উইদাউট এনি ট্রেনিং গেছি। সো সেই হিসেবে দেখতে গেলে আমাদের অবজেক্টিভ ছিল যে মিনিমাম আমাদের গ্রুপে থার্ড আসা, 3 নম্বরে আসা, সেটা মোটামুটি আমরা অ্যাচিভ করেছি। হয়তো খুব একটা প্লিজিং পারফরমেন্স হয়নি, বাট এটা এফোর্ড করেছি, দেখা যাক আগে কি হয়। আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের জন্য যে টিমটা তৈরি করেছিলেন, আসলে প্রচুর একটা মানে প্রচুর এক্সপোজার টুক দিয়েছিলেন ওদেরকে, মানে একটা টিমকে দীর্ঘদিন ধরে বিল্ড করা হয়েছিল।
এদের ফলো আপ প্রোগ্রামটা কী হলো, মানে এদেরকে কীভাবে মেন সিস্টেম মানে ন্যাশনাল টিমে মানে সিনিয়র টিমে আস্তে আস্তে নিয়ে আসা, সেই প্রসেসটা কীভাবে ভেবেছে? না তো এই আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ টিম থেকে তো অনেক প্লেয়ার্স আইএসএলে খেলছে এবং ইভেন ন্যাশনাল টিমেও গেছে 2-3 জন। এই যে আপুয়া যে এখন মুম্বাই সিটি এফসিতে গেল, সে তো আন্ডার 17 প্লেয়ার। তো প্রচুর আন্ডার 17 টিম থেকে প্লেয়ার্সরা আইএসএলে খেলছে অ্যান্ড ন্যাশনাল টিমেও খেলেছে। অ্যান্ড ইভেন আই থিঙ্ক ম্যাটার অফ টাইম, এই আকাশ শর্মা এরা তো সব আপনার এরা ন্যাশনাল টিমে খেলছে। তো ইট ইজ এ ম্যাটার অফ টাইম যে আরও প্লেয়ার্স যে আন্ডার 17তে যারা খেলছে আইএসএলে ন্যাশনাল টিমে খেলবে। আর সেদিক থেকে দেখতে গেলে আমাদের ন্যাশনাল টিমটার এজ লেভেলটা কিন্তু বেশ ভালোই, মানে মোটামুটি এরা সব 18, 19, 20 বছরের ছেলেরা ন্যাশনাল টিমে খেলছে, সেটা হচ্ছে গুড সাইড। হ্যাঁ, আমার মনে হয় আরেকটু খেলে এক্সপিরিয়েন্সটা গেইন করলে আমাদের ন্যাশনাল টিম পারফরমেন্স ডেফিনেটলি ইমপ্রুভ করবে। অ্যাবসলিউটলি। তো একটু আমাদের ঘরোয়া ফুটবলে ফিরি, যেটা হচ্ছে যে আই লিগটা স্পেশালি যেটা যে আইএসএল চলে যাওয়ার, স্পেশালি মোহনবাগান ইস্ট বেঙ্গল আইএসএল চলে যাওয়ার পরে আই লিগটার খানিকটা জৌলুস তো কমেছে, এটা মানতেই হবে আর কি। তো সেটাকে আবার সেই জায়গায় নিয়ে আসার ব্যাপারে কী ভাবছেন এখন? সো এটা টেম্পোরারি, কারণ কি 3 বছর পরে অটোমেটিক প্রমোশন রিলেগেশন হয়ে যাবে। আই লিগের উইনার আইএসএলে যাবে এবং আইএসএলের যে বটম প্লেস টিম সে আই লিগে খেলবে। সো ওয়ান্স এটা যখন হয়ে যাবে, টেক অ্যাবাউট 3 বছরে, যেটা যে রোড ম্যাপটা আমরা এগ্রি করেছি সব ক্লাবস এবং এএফসির সাথে, তখন আমার মনে হয় না যে আই লিগের যে ইম্পর্টেন্সটা একটুখানি কমে গেছে, ডেফিনেটলি সেটা আবার ফিরে আসবে। কারণ কি তখন আই লিগ থেকে যখন আইএসএলে যাবে ইম্পর্টেন্সটা আবার অনেক গুরুত্বটা অনেক ফিরে আসবে বেশি। মানে এই আই লিগ টিমগুলোকে আর একটু মানে গ্র্যাটিফাই করা বা ধরুন একটু এদের জন্য ইনসেন্টিভ কিছু অন্য কিছু ভাবছেন, মানে যাতে লিগটার একটু? হ্যাঁ, আমরা চিন্তাভাবনা তো আছেই, তবে বিকজ অফ দ্য প্যান্ডেমিক লাস্ট ইয়ারও বাবলে হয়েছে, এবছরও বাবলে হতে হবে। তারপরে দেখা যাক কী করে হ্যাঁ, কলকাতায় হবে, বাট সেম লাস্ট টাইম যেরকম হয়েছিল সেরকম। ফিক্সচার কিছু বা কিছু ইয়ে করছেন মানে? তো এবছর তো 13টা টিম খেলবে, তো নাম্বার অফ ম্যাচেস বাড়বে। আর একটা নতুন টিম আসছে শ্রীনিধি, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, মানে অ্যাকচুয়ালি ওরা হায়দ্রাবাদ বেস টিম কিন্তু খেলছে অন্ধ্রপ্রদেশ থেকে। তো হ্যাঁ, আর ওদের খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে হায়দ্রাবাদে। বাট বিকজ একটা আমাদের রুল আছে যে এক্সেপ্ট ফর কলকাতা, মোর দেন ওয়ান টিম ফ্রম ওয়ান সিটি শুড নট, মানে ওরা চাইছে না যে আইএসএলের যেখানে যে সিটি থেকে আইএসএলের একটা টিম আছে সেই সিটি থেকে একটা আই লিগেরও টিম হোক। তো সেই জন্য তাতে মানে স্প্রেড করার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা প্রবলেমটা হয়ে যাবে। চেন্নাই সিটি এফসি এন্ড চেন্নাই এফসি, হ্যাঁ আছে, ওটা আছে। সেটা আমি ঠিক বলতে পারবো না, আমিও শুনেছি, কিন্তু এক্স্যাক্ট কথাবার্তা কী হচ্ছে আমি ঠিক জানি না। তবে আইএসএলের তো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা অন্যরকম, কীভাবে মার্জ হবে আমি জানি না সেটা, যদি বাট আমিও শুনেছি কথাবার্তা হচ্ছে। আপনার কি মনে হচ্ছে আইএসএল এর যে মানে এই ফিনান্সিয়াল স্ট্রাকচারের যে জায়গাটা, মানে যতদিন না মানে ধরুন টেলিভিশন রাইটসটা, মানে অলরেডি ক্লাবগুলো একটা বড় টাকা লস করে আইএসএল এর যারা পার্টিসিপেটিং টিম, সেক্ষেত্রে ধরুন এই যে স্ট্রাকচারের মধ্যে টেলিভিশন রাইটসটার কোনো মানে সেন্ট্রাল স্পন্সরশিপ করে টেলিভিশন রাইটসটাই নেই, তো সেটা কি কোনোভাবে পরবর্তীকালে আপনার মনে হয় যে একটু নতুন করে দেখা উচিত? হ্যাঁ, ডেফিনেটলি ভাবতে হবে। প্রবলেমটা হচ্ছে, তুমি তো টেলিভিশনেরই লোক, প্রবলেমটা হচ্ছে যে ইন্ডিয়ান টেলিভিশন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ড্রিভেন, নট সাবস্ক্রিপশন ড্রিভেন। তো এখন আমরা 3000 টাকায় মাসে প্রত্যেকটা স্পোর্টস চ্যানেল দেখতে পারি, ওয়েরাজ ইংল্যান্ডে প্রিমিয়ার লিগের একটা বেসিক চ্যানেল দেখতে হলে 50 পাউন্ড মিনিমাম মাসে দিতে হবে, মানে 50-60 যাই। এই ইয়েটা আমাদের কাছে নেই। আর ফুটবলে অ্যাডভার্টাইজমেন্ট করা খুব ডিফিকাল্ট,
বিকজ ওই 45 মিনিটস কোনো কিছু করা যাবে না, বিকজ অ্যাগেনস্ট ফিফা। ওই হাফ টাইমে, ম্যাচের আগে, হাফ টাইমে আর ম্যাচের পরে। ম্যাচের পরে কেউ দেখে না, ম্যাচের আগে হয়তো যদিও বা কিছু লোক দেখে, স্টুডিও শ্যুটটা দেখে। হাফ টাইমে লোকেরা তখন নিজেদের যা কিছু খাবার কিংবা যাই হোক, ওই 10 মিনিটের জন্য ওরা খুব একটা লোক ভিউয়ারশিপ হয় না। তো এটা একটা বিরাট প্রবলেম, যেটা কি ক্রিকেটে নেই। ক্রিকেটের প্রত্যেকটা ওভারে বাউন্ডারি গেল তো একটা অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউটা অনেক বেশি। সেকেন্ডলি আরেকটা যেটা মানে ইউরোপিয়ান লিগসের আছে, যারা ওভারসিজ রাইটসগুলি বিক্রি করে, ইভেন আইপিএলও ওভারসিজ রাইটস বিক্রি হয়, সেটা তো একটা ভালো ইনকাম হয়। সেটা এখনও ইন্ডিয়ান ফুটবল ওই লেভেলে যায়নি যে ওটা আমরা আইএসএলের কিংবা আই লিগের রাইটসগুলি, ওভারসিজ রাইটসগুলি বিক্রি করতে পারি। তো এইটার একটা বিরাট প্রবলেম আছে। অ্যান্ড এই যে টেলিভিশন রাইটসের ওটা আসেনি, এটাই হচ্ছে কারণ। কারণ কি নোবডি, আমাদের যখন জি আমাদের সাথে ছিল, আই লিগের ইয়ের জন্য ওরা 4 কোটি টাকা দিত। তো প্রাইসটা ওখানেই ফিক্সড। 4 কোটি টাকা দিয়ে তো কি মানে কি লাভ? কিছু তো লাভ নেই। ওয়েরাজ স্টার অ্যাটলিস্ট প্রোডাকশন লেভেল অনেক বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো রেভিনিউ এখন ইমিডিয়েটলি নেই, বাট আলটিমেটলি আই থিঙ্ক ইন্ডিয়ান ফুটবল, ওয়ান্স ইন্ডিয়ান ফুটবল স্টার্টস গ্রোয়িং, টেলিভিশন রেভিনিউটা আসবে। একটু সময় লাগবে, কিন্তু এই ইন্ডিয়াতে কিছু পার্টিকুলার প্রবলেমসের জন্য, যে অ্যাডভার্টিজমেন্ট বেসড পুরো স্পোর্টস চ্যানেলস এবং জেনারেলি ইন্ডিয়ান টেলিভিশন ইজ অ্যাডভার্টিজমেন্ট বেসড, সেই একটা প্রবলেম আছে আমাদের। কিন্তু ক্লাবগুলো খানিকটা সাফার করছে মনিটারি, মানে স্পন্সরশিপ ওয়াইজ, কারণ সেন্ট্রাল পুলটা অনেকটা কমে যায়। হ্যাঁ, সেন্ট্রাল পুল তো নেই টেলিভিশন। জিন্দাল একটা টুইট করেছিলেন যে না, তো সেটাই তো বলছি। কারণ কি, বাট কোন চ্যানেলটা নেবে, কি প্রাইসে নেবে? এই যে যখন কথাবার্তা হচ্ছিল স্টারের সাথে, স্টার বললো যে কী প্রাইসে নেবো তোমরা? হ্যাঁ, 4 কোটিতে নিতে যাও, থেকে যে আমরা 6 কোটিতে দিচ্ছি, 6 কোটিতেও কিছু এসে যায় না। তাহলে 6 কোটিতে দিলে তাহলে আমাদের প্রোডাকশন লেভেলটা ওই লেভেলে করতে পারবো না। তো সেই জন্যই মোটামুটি এটা ডিসিশন নেওয়া হয়েছে যে অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স দেখা যাক, লেট স্টার বিকাম আওয়ার পার্টনার, অ্যাটলিস্ট প্রোডাকশন ভ্যালুটা ইনক্রিজ করবে অনেকটা, আর তারপরে আস্তে আস্তে সেটা তো করেছে। হ্যাঁ, ডেফিনেটলি প্রোডাকশন ভ্যালুটা ইনক্রিজ করেছে। বাট এই যে ওই একটা রাইটস ফি ব্যাপারটা, সেটাতে এখন দেখতে হবে কীভাবে এটাকে আস্তে আস্তে কীভাবে ইনক্রিজ করা যায়। কারণ ডেফিনেটলি সব ক্লাবেরই মেইন ইনকামটা হচ্ছে যে টেলিভিশন ব্রডকাস্ট মিডিয়া রাইটস। সেটা এখন ইন্ডিয়াতে হয়নি এখনো, বাট মেবি হবে আস্তে আস্তে। যেরকম ফেসবুক যদি দেখাতে চায় ইন্ডিয়ান ফুটবল, আইএসএলটা ফেসবুক একটা ডেফিনেটলি একটা কিছু প্লে করবে। হ্যাঁ, লা লিগা দেখা, এখন আইএসএল যদি দেখায়, তো দেখা যাক। আমরা চেষ্টা করছি খুব। দিস ইজ আ ফান্ডামেন্টাল প্রবলেম, আই এগ্রি। হ্যাঁ, ওটিটিতেও সেখানটাতে একটা কনফ্লিক্ট হবে। হ্যাঁ, ওসব আছে, ব্যাপার আছে। তো দেখা যাক হাউ উই ক্যান সর্ট দিস আউট, বাট দিস ইজ ডেফিনেটলি সামথিং উইচ নিডস সর্টিং আউট। কারণ কি, ততক্ষণ স্পন্সরশিপ থেকে এত ইনকাম আসে, স্পন্সরশিপ আর টিকিট সেলসে লিমিটেড রেভিনিউ, দ্য মেইন রেভিনিউ অলসো টিকিট সেল তো হচ্ছে, হ্যাঁ এখন হচ্ছেও না, ইজ ব্রডকাস্ট অ্যান্ড মিডিয়া রাইটস। যেকোনো লিগের ক্ষেত্রে, মানে আইপিএল এর ক্ষেত্রে সব প্রিমিয়ার লিগ, আইপিএল, সব ওটাই সাকসেস স্টোরি। কাবাডি লিগ সব। এই দেখুন, মানে এই যে আপনি তো অনেক বছর ধরে মানে ইন্ডিয়ান ফুটবলকে সার্ভ করে আসছেন, মানে যে সময়টা আপনি একটা সময় দেখেছেন, যে সময় ইন্ডিয়ান ফুটবল টাকা ছিল না, কোনো অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে, অনেক স্ট্রাগলের মধ্যে ইন্ডিয়ান ফুটবল যেত। এখন যে বদলটা দেখছেন, মানে এটাকে আপনি কীভাবে দেখেন অ্যাকচুয়ালি, মানে অ্যাজ এ সেক্রেটারি অফ ইন্ডিয়ান ফুটবল, মানে ফেস অফ দ্য ইন্ডিয়ান ফুটবল, যেটা আপনার কি মনে হয় যে মানে কতটা আমরা, মানে যদি একটা স্কেল করা হয়, আমরা কোথা থেকে কোথায় জাম্প করেছি এখনো অবধি? মানে সো আমি বলতে পারি এইটুকু, ফাইন্যান্সিয়ালি আমরা যদি 2011 স্টার্টিংয়ে বলছি, যদি একটা স্কেল অফ লেটাস সে উই ওয়্যার অ্যাট স্কেল অফ 10-এ 2 ছিলাম, ম্যাক্সিমাম হয়তো 3-এ ছিলাম, এখন আমরা মোটামুটি 6-7-এ পৌঁছে গেছি। এখন ফাইন্যান্সিয়ালি এআইএফএফের
খুব একটা প্রবলেম নেই। মানে হচ্ছে যে এই না যে তখন প্রতি মাসে আমাদের দেখতে হতো কিভাবে স্যালারি দেবো, কিভাবে কোচেসদের পেমেন্ট করা হবে। আমাদের যে ফরেন কোচেস বব হাউটন হোক, উইম কোভারম্যান হোক, স্টিফেনের সময় অবশ্য অনেক বেটার হয়ে গেছিল, ওরা ওদের রিকোয়েস্ট করে হ্যাঁ রব বান ওই আমরা রিকোয়েস্ট করে ওদের মানে স্যালারিটা ঠিক টাইমে দিতে পারতাম না, 1 মাস 1.5 মাস ডিলে হয়ে যেত। এখন এভরি স্টাফ লাস্ট 3-4 বছর ধরে ডেফিনেটলি 31st অফ দ্য মান্থ ও 30th অফ দ্য মান্থ স্যালারিটা ক্রেডিট হয়ে যায় অ্যাকাউন্টে। কোচেসদের যে টাইমটা আছে একদম ওই দিনই চলে যায়। হ্যাঁ, মাঝে মাঝে কিছু ওদের প্রবলেম থাকে, ওরা বলে যে একটুখানি ওয়েট করে পেমেন্ট করো, যে কারণেই হোক না কেন, আদারওয়াইজ কোনো ডিলে নেই। এআইএফএফের মোটামুটি রিজার্ভস ভালোই, মানে আজকে যদি সে একটা প্রবলেম হয়ে যায়, লেটস সে আমাদের যে রাইটস পার্টনারের সাথে হলো না, তো মোটামুটি একটা রিজার্ভস আছে যেটাতে আমরা অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর আমরা কাটিয়ে নিতে পারি উইথ আওয়ার ওন রিজার্ভস। তো সেই হিসেবে আই থিঙ্ক ভেরি স্যাটিসফাইং। আমি যখন জয়েন করেছিলাম তখন তো নেগেটিভ রিজার্ভস ছিল, প্রায় 8-9 কোটি টাকার নেগেটিভ রিজার্ভস ছিল, প্লাস এই যে ডেফিসিট ছিল, মানে নেগেটিভ রিজার্ভস ডেফিসিট ছিল। আর কত পেমেন্টস বাকি ছিল ওই প্লেয়ার্সদের, যাদের এশিয়ান কাপে নিয়ে গিয়ে এআইএফএফ কন্ট্রাক্ট করেছিল, ওদের পেমেন্ট তো অনেক ডিলে হয়ে গেছে সব কিছু। সো সেই হিসেবে আই থিঙ্ক এআইএফএফ ইজ ইন আ রিজনেবলি সাউন্ড ফাইন্যান্সিয়াল পজিশন। আরও অনেক অবশ্য টু ইমপ্রুভ ফার্দার উই নিড মাচ মোর মানি, এটা তো আরও দরকার, কারণ কি আমাদের এখন তো ইউথ লেভেলে 3টেই হয় লিগ, অ্যাকচুয়ালি তো হওয়া উচিত under-12, under-14, under-16, under-18, বাট পয়সাটা দরকার ওটার জন্য। সেটার জন্য হোপফুলি অ্যাটলিস্ট নেক্সট 2-3 ইয়ার্সে আস্তে আস্তে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। এই যে ধরুন মানে এই যে লোকাল লিগগুলোকে ধরুন এখন বলছি ধরুন আমাদের এখানকার সিএফএল কত বছর যদিও হয়নি, এবছর আবার নতুন করে শুরু হলো, বা অন্যান্য স্টেটে যে লিগগুলো হয় সেইগুলোকে থেকে আপনারা সেকেন্ড ডিভিশন লিগ করেন বা সেখান থেকে টপ লিগে নিয়ে আসার চেষ্টা করেন। তো এই লিগগুলো অনেক সময় ধরুন মানে আমাদের বেঙ্গলে হয়তো অতটা ক্রাইসিস হয় না, হয়তো বেঙ্গলের এতগুলো টিম রয়েছে বলে, কিন্তু অনেক লিগ হয়তো অনেক সময় করে উঠতে পারে না ওরা, অনেক সময় ফিনান্সিয়ালি অনেক ইয়ে। তো এআইএফএফ কীভাবে এই স্টেটগুলোকে সাপোর্ট করছে? এখন এআইএফএফের ওই ক্ষমতাটাও নেই যে স্টেটকে গিয়ে ডাইরেক্ট সাপোর্ট দেবে। আমরা যেটা করতে পারি আর যেটা করছি, এরকম বেঙ্গল আইএফএ ফর এক্সাম্পল, আইএফএর কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, তো বিরাট। তো এই যে আইএফএকে এতগুলি টুর্নামেন্ট দেওয়া হলো, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেওয়া হলো, হ্যাঁ, তারপরে এই যে আই লিগটা করা হচ্ছে, এটা দিয়ে একটা অনেক সাপোর্ট পায় ওরা। সেরকম কর্ণাটকা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন, ওরাও এখন কাজ শুরু করেছে, ভালো কাজ করছে, ওদের আমি আই লিগ কোয়ালিফায়ারটা দিয়ে দিলাম, সেখানেও একটা রেভিনিউ ওরা জেনারেট তো করেই, সেটা করা উচিত। তো প্রবলেমটা হচ্ছে যে অনেক স্টেট আছে যারা মানে ওদের সাপোর্ট কিছুই করতে পারে না, ওদের সাপোর্ট দিলেও ওরা করতে পারবে না। এই যে কোভিড ইয়েতে আমরা তো সব স্টেটসকে প্রায় মানে টোটাল আমরা 3 কোটি টাকা আমরা দিয়েছি স্টেটসকে, ডিপেন্ডিং অন ভেরিয়াস স্টেটস, 10 লাখ টাকা করে কিছু স্টেটকে, যে স্টেটে একটুখানি কম ইয়ে হয় সেখানে 8-9 লাখ, কিন্তু কোথায় গেল পয়সাটা তো জানি না। এটা রেখে ওরা যদি একটা ছোটোখাটো লিগ শুরু করতো তাহলে হয়তো অনেক বেটার হতো। তবে আজকে একটা আমার খুব ভালো ডিসকাশন হয়েছে অরূপ বাবুর সাথে, যে বেঙ্গলে ডিফারেন্ট এজ গ্রুপের, মানে অ্যাটলিস্ট 3টে এজ গ্রুপের ছেলেদের এবং মেয়েদের ডিস্ট্রিক্ট লিগ, যেখানে মিনিমাম সার্টেন নাম্বার অফ টিমস থাকবে, মিনিমাম একটা সার্টেন নাম্বার অফ ম্যাচেস খেলবে, আর অ্যাটলিস্ট 2-3 মাস চলবে লিগটা, সেরকম একটা পরিকল্পনা হচ্ছে।
হোপফুলি উনি খুব খুশি হয় আমাদের পরিকল্পনাটা শুনে। সেটা আমরা রেপ্লিকেট করতে চেষ্টা করছি আদার স্টেটসে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা যদি এখন কিছু একটা সাপোর্ট দিয়েও দিলাম স্টেট অ্যাসোসিয়েশনে ওয়ান টাইম, ওই সাপোর্টগুলি তো ওটা আনলেস ওটাকে প্রোডাক্টিভলি প্রোডাক্টিভলি ইউজ করে ওরা সাপোর্টটা চলে গেল আবার একই জায়গায়। এটা হয়েছে অনেকবার, আমরা অনেকবারই সাপোর্ট করেছি যতদূর সম্ভব। এ তো বললাম কোভিডে 10 লাখ টাকা করে তো দিয়েছি সবাইকে, কিন্তু এখন এই টাকাটা যদি ওরা রেখে, হয়তো এখন শুরু করতে পারিনি বিকজ অফ কোভিড, বাট আস্তে আস্তে যদি লিগগুলি স্ট্রাকচারগুলি শুরু করে, দ্যাট উইল রিয়েলি হেল্প। সেরকম যখনই পারি আমরা সাপোর্ট করি স্টেটদের, যখনই পারি। বাট ফিফা এবং এএফসির মতন অত ইয়ে তো নেই, আমাদের অর্থ নেই যেটা আমরা প্রত্যেক বছরকে বিসিসিআই ওটা ওই লেভেলে তো পৌঁছায়নি। এখন মোটামুটি আমরা এই লেভেলে আছি যে ঠিক আছে, স্যালারি পে করছি, মোটামুটি একটা রিজার্ভ আছে, ব্যাস ওই লেভেলে, তার বেশি নেই। মোহনবাগান কত বছর খেলেছে আইএসএল, এবছর ইস্টবেঙ্গলও খেলেছে গত বছর। ইস্টবেঙ্গল এবারের শৈটা নিয়ে একটা আপনি জানেন যে মানে এখনো অব্দি একটা টানামানা চলছে আর কি। তো আপনার কি মনে হচ্ছে মানে এটা মানে আপনারা কোনোভাবে কথা বলবেন, এর মধ্যে ইন্টারভিউ করবেন বা? না, এখানে ইন্টারভিউ করা খুব ডিফিকাল্ট, কারণ কি এটা একটা কন্ট্রাক্ট যেটা হয়েছে বিটুইন ইস্ট বেঙ্গল অ্যান্ড ইনভেস্টার শ্রী সিমেন্ট, আর যে টার্ম শিট হয়েছে তখনও তো আমরা কেউ ইনভলভ ছিলাম না, ওটা ডাইরেক্টলি ওদের মধ্যে হয়েছে। তো এই ক্ষেত্রে ইন্টারফারেন্স করা সম্ভব না, বাট আমরা ডেফিনেটলি হোপ করছি যে এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাক এবং ইস্ট বেঙ্গল এসসি ইস্ট বেঙ্গল আইএসএল খেলুক এবং সিএফএলও খেলুক। আমি শুনেছি যে আজকে বোধহয় এগ্রিমেন্টটা গেছে, এখন ফাইনাল এগ্রিমেন্টটা একটা দুটো ক্লজে বোধহয় কিছু ডিফারেন্সেস আছে, সেটা হোপফুলি সর্ট আউট যদি হয়ে যায় তাহলে খুব ভালো হতো। গত বছর মানে টার্ম শিটটা যখন শুরু করেছিল আপনাদের তো ওদেরকে একটা এগ্রিমেন্টের কপি দিতে হয়, সেটা কি? না না, আমাদের দেয়নি টার্ম শিটের, ওটা তো ওদের মধ্যে আর শ্রী সিমেন্টের মধ্যে। না না, তো মানে আপনার কি মনে হয় যে মানে ইস্টবেঙ্গল মোহনবাগান যে ধরুন মানে 100 বছরের দুটো ক্লাব তো কন্ট্রিবিউটও প্রচুর করেছে ইন্ডিয়ান ফুটবলে, যখন মানে একটা সময় যখন ইন্ডিয়ান ফুটবল বলতে কলকাতা ফুটবল এরা একটু বেটার ডিল কি পেতে পারতো না এএফএ থেকে? মানে ধরুন মানে আমি বলছি ধরুন এই যে ধরুন আজকে একটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্লাব যেরকমভাবে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলছে, মানে সেরকমভাবেই ইস্টবেঙ্গলকেও খেলতে হচ্ছে, এই জায়গাটাকে কি তো সেটা আটকানো যেতে পারতো না? সেটা আমাদের যখন ডিসকাশন রোড ম্যাপের পুরো ডিসকাশন হয়েছিল, সব ক্লাবই ছিল তখন, এই ডিসকাশনটা হয়েছিল যে ইমিডিয়েটলি যদি কেউ আসতে চায় তারা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে, বাট 2 বছর পরে আই লিগ উইনার অটোমেটিক্যালি উইদাউট আ ফ্র্যাঞ্চাইজ ফি স্পোর্টিং মেরিটে খেলতে পারে, আর 3 বছর পরে তো প্রমোশন রেলিগেশন শুরু হয়ে যাবে। তো ইস্টবেঙ্গল মোহনবাগান এটাও করতে পারতো যে আমরা যে ওরা ওয়েট করে 2 বছর ওয়েট করে আই লিগ জিতে ডাইরেক্ট আইএসএল জিতে, তখন আর ফ্র্যাঞ্চাইজ ফি দিতে হতো না, কারণ কি তখন স্পোর্টিং মেরিট এটা এইগুলো সব এগ্রিড উইথ দ্য ক্লাবস, উইথ এএফসি, সব ক্লাবই ছিল, আইএসএল ক্লাবসও ছিল, আই লিগ ক্লাবসও ছিল, এএফসিও ছিল, আমরাও ছিল। তো বাট ওর এটাও ভেরি ক্লিয়ার ছিল যে ইমিডিয়েটলি যদি খেলতে হয় তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজ ফি দিতে হবে। সো হোপফুলি এই রোড ম্যাপটা ইমপ্লিমেন্ট একবার হয়ে গেলে মানে অনেক এইসব প্রবলেমস অনেক কমে যাবে। হ্যাঁ, স্পোর্টিং মেরিটে আই লিগ উইনার তো 2 বছর পরে যে আই লিগ জিতবে সে অটোমেটিক্যালি আইএসএলে চলে যাবে, আর তারপরে প্রমোশন রেলিগেশন শুরু হয়ে যাবে। সো এটা একটা দরকার ছিল, আইএসএলও তো দরকার ছিল ইন্ডিয়ান ফুটবলকে। তো এই কতখানি টেম্পোরারি ইস্যুস তো এসেছিল, বাট অ্যাটলিস্ট এখন তো রোড ম্যাপটা ক্লিয়ার। মানে আপনি আইএসএল এর কথা বলতে মনে পড়লো যে মানে আমি অলিম্পিকে ইনফ্যাক্ট এই হকি টিমের সঙ্গে এখন কথা বলছিলাম, তো ওরা প্রত্যেকটা প্লেয়ার একটা কথাই বলছিল যে হকি ইন্ডিয়া লিগটা আমাদের কনফারেন্সটাই অন্যরকম করে দিয়েছে, মানে বিদেশি প্লেয়ারদের সঙ্গে একই সঙ্গে খেলা বা মানে আমরা কাউকে ভয় পাই না এখন। তো
এই যে মানে এবং এই যে চেঞ্জেসটা 2016 থেকে ধরুন মানে যখন আরম্ভ হয়েছে বা অনেক বছর ধরেই শুরু হয়েছে এটা, তো ওরা বলছে যে আমরা ভয় পাই। আপনার কি মনে হচ্ছে এই যে আইএসএল এর ফলে যে সুফলটা আমরা পাবো এক্সপেক্ট করছিলাম সেটাও খানিকটা আমরা আনতে পেরেছি? আপনার মনে হচ্ছে কিছুটা আনতে পেরেছি, ডেফিনেটলি। এখন এইসব যে আমাদের যে ইয়াং প্লেয়ার্সগুলি আছে, আপুইয়া, আকাশ শর্মা, এরা কাউকে ভয় পায় না। স্কিল লেভেলটা এখন প্রবলেম হচ্ছে যে ইন্ডিয়ান স্কিল লেভেল আর মোটামুটি ইউরোপিয়ান ইভেন ভালো এশিয়ান কান্ট্রির স্কিল লেভেলটা ডিফারেন্ট। তো কিন্তু ওরা ভয় পায় না। তো ওই স্কিল লেভেলটা আস্তে আস্তে গ্যাপটা যদি নাড়া হয় তাহলে আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল ডেফিনেটলি মানে উইল হ্যাভ মাচ বেটার পারফরমেন্স। তবে ভয় নেই এদের কাউর। এরা আগে যেরকম আমাকে অনেক প্রাক্তন প্লেয়াররা বলেছে যে আমরা তো ড্রেসিং রুমেই হেরে যেতাম। অভিষেক যাদব যে আমার সাথে কাজ করে সেই তো বলে যে আগে আমরা যখন সে একটা ভালো টিমের সাথে খেলতে যেতাম ড্রেসিং রুমেই হেরে গেলাম, যে কি কগোল খাবো। এই ছেলেগুলির কিন্তু ওই ভয় নেই। তো আস্তে আস্তে আমার মনে হয় ইন্ডিয়ান মানে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে এটা একটা চেঞ্জেস এসেছে। আমি মানে আগে আমরা যেমন অলিম্পিকে যেমন দেখতাম যে মানে পার্টিসিপেট করতে যাচ্ছে, এমনি আমার প্রত্যেকটা অ্যাথলিটকে মনে হয়েছে, প্রত্যেক অ্যাথলিট বলুন বা যে কোনো ইয়েতে বলে প্রত্যেকটা স্পোর্টসম্যানকে মনে হয়েছে এরা কিন্তু এখন জিততে আসে একদম। হ্যাঁ নিশ্চয়ই, সব কিছু ক্রিকেট যে মেন্টালিটিটা চেঞ্জ হয়েছে। আগে এরকম মেন্টালিটি অ্যাকচুয়ালি কী হয়েছে এখন ইন্ডিয়াতে স্পেশালি যারা ইউথ লেভেলের তারা অনেক কিছু বেশি দেখছে, দূর এক্সপোজারটা অনেক বেশি, তারা আর ভয়টা পায় না এসব। তো কুশলা মানে একটা কথা মানে বেঙ্গলের কথা যখন উঠলো যে আপনি এই লিগটার কথা বললেন, বেঙ্গলের মানে ইনফ্যাক্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বেঙ্গলকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা, আপনাদের সেন্টার ফর এক্সেলেন্স এখানে হচ্ছে, আপনার টেকনিক্যাল সেন্টার এখানে হচ্ছে, তো কি অবস্থা সেগুলো রয়েছে, আর কি ভাবনা রয়েছে বেঙ্গল ফুটবলকে নিয়ে আপনাদের? আমাদের মতে বেঙ্গল হচ্ছে ভেরি ডেভেলপড ফুটবল স্টেট। সামহাও লাস্ট ফিউ ইয়ার্স খুব একটা বেঙ্গল থেকে প্লেয়ার্সরা ন্যাশনাল টিমে আসেনি। সিনিয়র টিমে তাও যদিও বা এসছে কিছু প্লেয়ার। আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে জুনিয়র মেন, গার্লস আর বয়েজ টিম ইউথ লেভেলের, সেখানে মাত্র 4টে না 5টা বেঙ্গল থেকে প্লেয়ার্স আসে। তার মানে ওয়াইল্ড একটা বিরাট ফুটবলের, এটা ফুটবল স্টেট এটা, কিন্তু সামহাও ওই যে স্ট্রাকচারটা আছে সেটা ঠিক মতন কাজ করছে না। অ্যান্ড সেই জন্যই এই যে লিগগুলি হওয়া ডিস্ট্রিক্ট লেভেলে আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। আর এইটা যদি হয় আমার মনে হয় বেঙ্গল নিজের পুরনো গ্লোরি কমপ্লিটলি রিগেইন করবে। নট অনলি দ্যাট, দিস উইল বি আ পাইলট প্রজেক্ট উইচ উই ক্যান ইউজ ফর আদার স্টেটস। মানে এই ডিস্ট্রিক্ট লিগটা তার মানে এআইএফবি কন্ডাক্ট করবে? না আইএফএ কন্ডাক্ট করবে, বাট সাপোর্টেড বাই মানে ইন দ্য সেন্স এটা ট্রাইপার্টাইট কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট হবে, স্টেট গভর্নমেন্ট, এআইএফএফ, আইএফএ। সো স্টেট গভর্নমেন্ট যে যা ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা অরূপবাবু বললেন যে মাঠের কোনো প্রবলেম নেই, ডিস্ট্রিক্টে আমাদের প্রচুর মাঠ নিয়ে আছে। এআইএফএফ হেল্প করবে আইএফএকে ওই সিআরএস, সিএমএস, প্লেয়ার রেজিস্ট্রেশন, আইএফএ ম্যাচগুলি অ্যাকচুয়ালি কন্ডাক্ট করবে। আর দরকার হলে এআইএফএফ থেকেও লোক গিয়ে আইএফএর সাথে কিছু ম্যাচ কন্ডাক্ট করতে পারে। কারণ কি প্রবলেমটা হচ্ছে যে ওই যে সিস্টেমে যদি এসে যায় না প্লেয়ার্সগুলি, সিআরএস কম্পিটিশন ম্যানেজমেন্ট সিস্টেমে, তখন মনিটর করা খুব ইজি হয়ে যায় যে কোথায় কী হচ্ছে, কোন লিগ, কোন ডিস্ট্রিক্টে প্রপার লিগ খেলা হচ্ছে কি হচ্ছে না। এই চিটিংটার রেজিস্ট্রেশন হয়ে গেলে একটা সার্টেন এজের পরে হ্যাঁ ওটা তখন আর এই চিটিং করতে পারবে না। তো এইসব নিয়ে এআইএফএফ, আইএফএ একসাথে কাজ করবে। তো এইসব পরিকল্পনা আছে। অ্যান্ড উই ওয়ান্ট টু মেক বেঙ্গল, আমাদের মতে যে বেঙ্গল ক্যান বি দ্য মডেল ফুটবলিং স্টেট অফ দ্য কান্ট্রি, যেটাকে রেপ্লিকেট করবে আদার স্টেটসরা। আপনার সেন্টার ফর এক্সেলেন্স এখন কি অবস্থা? তো সেন্টার ফর এক্সেলেন্স আমাদের ফেজ ওয়ান হচ্ছে যে দুটো মাঠ তো তৈরি হয়ে গেছে, একটুখানি আর্টিফিশিয়াল টাফে ওই রাবারটা দরকার, ওটা এসে যাবে কিছুদিনের মধ্যে। একটু ফেন্সিং দরকার আমাদের দুটো,
আর ন্যাচারাল টাফ গ্রাউন্ডটাও হয়ে গেছে তৈরি, ফ্লাড লাইটসের সব লেগে গেছে, লাইটসগুলি লাগেনি কারণ কি ইলেকট্রিক কানেকশনটা এখনো পাইনি আমরা। সেটা অরূপবাবুর সাথে আমি কথা বলে শীঘ্রই পেয়ে যাবো আমরা। বিদ্যুৎ মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রী। আর টেকনিক্যাল সেন্টারটা যেটা শুরু হচ্ছে, যেটা মানে 25-30% কনস্ট্রাকশন হয়ে গেছে, আমাদের পরিকল্পনা হচ্ছে বাই 31st ডিসেম্বর এই দুটো গ্রাউন্ড উইথ ফ্লাড লাইটস, টেকনিক্যাল সেন্টার কমপ্লিটলি রেডি। আচ্ছা, 31st ডিসেম্বর। আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলি প্রবলেমও হয়েছিল। প্রথমে আমফান এলো, কাজ সব বন্ধ ছিল, তারপরে কোভিড এলো, কোভিডের জন্য অনেক ইয়ে হলো, তারপরে আরেকটা টাইফুন রিসেন্টলি এলো, অনেকগুলি। সো এইসব নিয়ে কাজ একটুখানি হ্যাম্পার হয়েছে, কিন্তু 31st ডিসেম্বর এটা নিয়ে আমি যে একটু আগে মিটিং করছিলাম, এক্স্যাক্টলি সেটা 31st ডিসেম্বরের মধ্যে আমাদের এই ফার্স্ট ফেজটা কমপ্লিট করে আমরা ফার্স্ট উইক অফ জানুয়ারির মধ্যে ইনঅগ্রেট করতে চাই। মানে এটা হয়ে গেলে কি সমস্ত রকম ইন্ডিয়ান ক্যাম্প থেকে? হ্যাঁ, থাকতে পারবে না, কারণ কি অ্যাকোমোডেশনটা সেকেন্ড ফেজে গিয়েই তৈরি হবে, ওটা একটু সময় লাগবে। বাট অ্যাটলিস্ট ট্রেনিংয়ের জন্য দুটো টিম ট্রেন করতে পারবে এখানে। টেকনিক্যাল সেন্টারে মেনলি কি কি হচ্ছে? সো টেকনিক্যাল এন্ট্রি ওই বেসিক্যালি ক্লাসরুমস, তারপরে জিম, তারপরে রিহ্যাব রুম, তারপরে বিভিন্ন যেখানে প্লেয়ার্সরা একটুখানি ইয়ে করা, রিক্রিয়েশন রুম একটা, এইসব আর কি, এসব নিয়ে একটা মানে ফুল ফ্লেজের একটা টেকনিক্যাল সেন্টার। আর মানে পরবর্তীকালে আমাদের যে প্ল্যানটা আছে, আমরা একটা খুব ভালো রিহ্যাব সেন্টার খুলতে চাই, যেটা উইল বি নট জাস্ট ফর ফুটবলার্স, যে কোনো অ্যাথলিট। আর সেটার জন্য একটা খুব ভালো টাই আপ করতে হবে আমাদের, তো যাতে এটা একটা ইন্ডিয়াতে মানে যে কোনো অ্যাথলিটের জন্য, ফুটবলার হোক, ক্রিকেটার হোক, হকি প্লেয়ার হোক, ওয়ান অফ দ্য বেস্ট রিহ্যাব সেন্টার্স হবে। আসলে একটা জিনিস মানে আমার খুব মনে হয়, মানে আপনার সঙ্গে শেয়ার করি, মানে জাস্ট মানে আপনি একমত নাও হতে পারেন, যে ইন্ডিয়ান ফুটবলের যে গ্রোথটা আপনি বলছেন, মানে ফিনান্সিয়াল গ্রোথ থেকে আরম্ভ করে সত্যি তো অনেক টাকা আসছে, অনেক বড় বড় কর্পোরেট হাউস ইনভেস্ট করছে, কিন্তু দুটো ইন্ডিয়াকে দেখছি, একটা ইন্ডিয়া দেখছি, একটা ভারত দেখছি। অ্যাকচুয়ালি যেটা বলা হয় না, দুটো ইন্ডিয়া আছে আমাদের ইন্ডিয়া দেশ, আমাদের একটা সেকশনের কাছে কিন্তু একটা ফুটবল প্লেয়িং সেকশনের কাছে কিন্তু ওই টাকাটা যাচ্ছে না। ধরুন মানে আমি বলছি, ধরুন আপনি কলকাতা লিগে ধরুন যে টিমগুলো খেলছে, তাদের কিন্তু ওই ক্রাইসিসটা, ওই স্ট্রাগলটা থেকেই যাচ্ছে। এইটাকে কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে? এটা একটু স্লাইটলি ডিফিকাল্ট কোয়েশ্চেন। ওটা আলটিমেটলি টাকা পয়সা আনতে হলে তো কমার্শিয়াল ইয়েতেই আসতে পারে, স্পন্সার্স হোক, কিংবা যদি এই লিগ ম্যাচেসগুলি, ওদের যে ডিস্ট্রিক্ট লিগ ম্যাচেসগুলি লাইভ স্ট্রিম হোক, কোনো একটা স্পন্সার এসে জানে যে ভিউয়ারশিপটা আছে কিছু, ধরে নাও নদিয়াতে হয়তো লাইভ স্ট্রিম হচ্ছে, ভালো লিগ হচ্ছে, স্পন্সার্সরা যদি আসে, তাহলে এটা আস্তে আস্তে ঠিক হতে পারে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সব দেশেই আছে, নট জাস্ট ইন্ডিয়া। এখন বার্সেলোনা টপ লাইন রেভিনিউ হচ্ছে 1 বিলিয়ন ইউরোরও বেশি, হ্যাঁ টপ লাইন, কিন্তু এদিকে লস কিন্তু। হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ যে টাকাটা পায়, ইনফ্যাক্ট ওদের অ্যাসোসিয়েশন থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ পায় না অ্যাকচুয়ালি, মানে ওদের টিভি শেয়ার এটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ ওরা নিয়ে যায়। প্রিমিয়ার লিগেও তো তাই, যে টপ টিমগুলি তো বেশিরভাগ শেয়ার নিয়ে যায়। তো সেই প্রবলেমটা আছে, সেটা সব দেশেই আছে। সেটাকে ওই যেভাবেই হোক একটা প্যাশন দিয়ে, একটুখানি ইনভলভমেন্ট দিয়ে, ফিউচারটা দেখে, যে ফিউচারটা। আর আরেকটা তোমাকে বলি, খুব একটা ভালো জিনিস যেটা হয়েছে, সেটা হয়েছে আমাদের ট্রেনিং কম্পেনসেশন। তার মানে একটা ছোট ক্লাব, ধরুন একটা ছোটো ক্লাব, এটা সেন মণিপুর, ওরা একটা ছোটো একাডেমি চালায়, লোকাল লিগ হয়তো খেলে, কিন্তু প্লেয়ার ডেভেলপ করছে। সেই প্লেয়ারটা যখন ওই মণিপুর ক্লাব থেকে ধরে নাও বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলে গেল, উইচ ইজ আ হায়ার র্যাঙ্ক একাডেমি, ওই মণিপুর ক্লাবটা কম্পেনসেশন পাবে। হ্যাঁ, বাইচুং ভুটিয়া থেকে ধরে নাও ওটা একটা আই লিগ কিংবা আইএসএলে গেল, তখন অল দ্য ওয়ে ডাউন ফ্রম বাইচুং ভুটিয়াও পাবে, এও পাবে। হ্যাঁ, সেটা একটা রেভিনিউ মডেল হবে।
হ্যাঁ, এটা অলরেডি ইমপ্লিমেন্টেড, বাট অ্যাটলিস্ট এখনো সো একাডেমিগুলো অনেকে মানে ইয়ে হবে তো প্লেয়ার ডেভেলপ করে একটা রেভিনিউ মডেল পাবে। আর তারপরে যদি ডেভেলপ করে যদি এই প্লেয়ারটা একটা ম্যানচেস্টার সিটিতে চলে গেল, তাহলে তো বিরাট সলিডারিটি পেমেন্ট পাবে অল দ্য ওয়ে ডাউন, সবাই পাবে। মানে যে ধরো মুম্বাই সিটি থেকে ম্যানচেস্টার সিটিতে গেল, তো মুম্বাই সিটি থেকে নিয়ে যে প্লেয়ারটা ওই মণিপুর ক্লাব থেকে এসছে সবাই পাবে। তো এই এটা ছিল না কিন্তু ইন্ডিয়ান ফুটবলে, এটা একটা রেভিনিউ মডেল। এটা বিরাট একটা breakthrough। এটা আনফর্চুনেটলি বিকজ অফ কোভিড অনেক একাডেমি কাজ শুরু করতে পারেনি, তবে এটা কিন্তু ভালো রেভিনিউ মডেল হবে। Absolutely ভালো। বুঝলা, একটা কথা হচ্ছে যে এই যে আমাদের প্রত্যেক বছর এত লাইসেন্স কোচ হচ্ছে, মানে ধরুন ডি লাইসেন্স থেকে শুরু করে ডি লাইসেন্স ছেড়ে দিন, বা সি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স, এই যে আপনার একটা ফোর্স তৈরি হচ্ছে, এইটাকে কীভাবে কাজে লাগানো যায়? মানে বা ধরুন মানে একটা কী হয় যে খেলা ছাড়ার পর তো এই প্লেয়ারদের একটা ক্রাইসিস থাকে, মানে ন্যাচারালি যে মানে প্রত্যেক দিন একটা প্র্যাকটিসের মধ্যে থাকা, একটা লাইমলাইটের মধ্যে থাকা, সেখান থেকে একটা হট করে সরে যাওয়া। তারা অনেকে কোচিং করতে আসতে চায় এবং লাইসেন্সিং করে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি অনেকে কাজের সুযোগটাও পায় না। মানে সেই এই ফোর্সটাকে কীভাবে আপনি তো এই যে যেটা বলছি, ফর এক্সাম্পল এই যে ডিস্ট্রিক্ট লিগগুলি 3টে এজ গ্রুপে শুরু হলো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 13, 15, 17, হ্যাঁ, ইয়ের খাতিরে বলছি যে প্রত্যেকটা ইয়েতে এজ গ্রুপে 8টা কিংবা 10টা টিম খেলছে, ঠিক আছে? তার মানে 3টে ছেলে 3টে মেয়ে, আমি জাস্ট জুনিয়র ইয়ে দেখছি। প্রচুর এই যে ইভেন ডি লাইসেন্স কোচেস, এমনকি এই লেভেলের ডি লাইসেন্সও ওরা সাপোর্ট করতে পারে। তো এদের ডেফিনেটলি এমপ্লয়মেন্ট বাড়বে। সেকেন্ডলি এই যে ট্রেনিং কম্পেনসেশন মডেলটা বললাম, সেখানেও প্রচুর ছোটো একাডেমিজ আসবে, সেখানেও এমপ্লয়মেন্ট বাড়বে। তবে ইয়েস, টপ লেভেলে আমাদের যেটা বিরাট প্রবলেম, আমাদের টপ লেভেলে ভালো ইন্ডিয়ান কোচেসকে ডেভেলপ করতে হবে। যা ন্যাশনাল টিম, এখন জাপানের ন্যাশনাল টিম জাপানিজই করে, সাউথ কোরিয়ানই করে। আমাদের আলটিমেটলি ইন্ডিয়ান কোচেস দিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে কোচিং করাতে হবে, মানে ইভেন দ্য সিনিয়র টিম। হয়তো একটু সময় লাগবে, বাট ওই লেভেলের কোচিংগুলিকে, কোচ এডুকেশন স্ট্রাকচারটা এখন যেরকম আমরা আরেকটা যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে এএফসি আমাদের একটা, আমরা পার্ট অফ এএফসিস কোচিং কনভেনশন। তার মানে হচ্ছে যে আগে কি হতো যে সবসময় আমরা ডিপেন্ডেন্ট হতাম, যদি আপ টু মানে সি লাইসেন্স হোক কি বি লাইসেন্স হোক, এএফসির থেকে ইনস্ট্রাক্টর আনতে হতো, আর মাঝে মাঝে পাওয়া যেত না, ওরা বিজি থাকতো। এখন কি হয়েছে, আমরা নিজেরাই করতে পারি এটা। সো অনেক বেশি সি কিংবা বি লাইসেন্স কোর্সেস হবে, এটাও আস্তে আস্তে হয়ে যাবে। যেটা আমরা করতে এখনও পারি না ইজ প্রো লাইসেন্স। দুটো আমাদের প্ল্যান আছে, দুটো প্রো লাইসেন্স কোর্স করার। সেখানে এখনও এএফসি থেকে ইনস্ট্রাক্টর আসতে হবে। তো আস্তে আস্তে এই কোচিং কনভেনশনটা এসে গেলে আমরা যদি নিজেরাই ইনস্ট্রাক্টর দিয়ে করতে পারি, তাহলে আমাদের যে নাম্বার অফ কোচিং, হ্যাঁ, কোচ এডুকেশন কোর্সেস বাড়বে। তো এগুলো সব হচ্ছে, বাট ওটাই যেটা বললাম যে আলটিমেটলি উই নিড গুড ইন্ডিয়ান কোচেস অ্যাট দ্য টপ লেভেল। কিছু কিছু ক্ষেত্রে আসছে, খালিদ যেরকম খুব ভালো করলো, বাট তাও অনেক বেশি আসতে হবে অ্যাটলিস্ট, যে যাকে আমরা বলতে পারি যে ঠিক আছে, ন্যাশনাল টিমের কোচ এই হবে, সেই মানে যেটা এখন আমরা চিন্তাই করতে পারি না যে সিনিয়র ন্যাশনাল টিমের কোচ ইন্ডিয়ান হবে, সেটা এখনও পর্যন্ত চিন্তা করতে পারছি না আমরা। আমি চেষ্টাও করেছিলাম, আমি তো সাবিওকে দিয়েছিলাম, বাট ইট ওয়াজ নট আ ফেলিয়ার। বাট সেটা এই জায়গাটায় গিয়ে আমাদের অনেক কিছু কাজ করতে হবে টপ লেভেলের। সামনে তো আবার আপনার আরেকটা বড় কাজ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ, আন্ডার-17 মেয়েদের ওয়ার্ল্ড কাপ, তো তার জন্য প্রিপারেশন কেমন? তার জন্য প্রিপারেশন ঠিকঠাকই আছে, ভালো, সব কিছু ঠিকঠাক আছে।
কারণ কি আমাদের যে টিমটা আছে ওর মধ্যে থেকে অনেকেই আন্ডার 17 সেটা ওয়ার্ল্ড কাপটা করেছে। 2017 ওয়ার্ল্ড কাপটা করেছে, তো তাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে, তাদের সেই নলেজটা আছে। সো অপারেশনালি কোনো ইস্যু না। প্রবলেম হতে পারে প্যান্ডেমিকের এখন কী অবস্থা, সেটা তো কেউ বলতে পারে না। তো যাই হোক, এখন ফিফা তো ডেটস দিয়ে দিয়েছে অক্টোবর মাসে 2022-তে, তো লেট আস সি। তো মানে কিন্তু মাঝখানে আপনাদের টুর্নামেন্ট ডিরেক্টর বোধহয় হ্যাঁ, ছেড়ে দিয়েছে। তো সেটা কোনো এফেক্ট করবে না? না, সেটা কোনো এফেক্ট করবে না, কারণ কি দুজন যারা ও নিচে ছিল দে আর অলসো ভেরি এক্সপিরিয়েন্সড। ওরাও অনেক ইভেন্টেই কাজ করেছে, এবং একজন তো আন্ডার 2017-এর সিনিয়র পজিশনেই ছিল। তো ওরা দুজন উইল টেক ওভার। তার ওদের সাথে কিছু সাপোর্ট স্টাফ আছে যারা এক দুজনকে আমরা নতুন নিয়েছি, যারা সাপোর্ট করবে। তো আমার মতে কোনো অসুবিধা হবে না। Thank you. Thank you so much. অনেকটা সময় দিয়ে দাও। Thank you. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।